দেখছেন এটিএন নিউজ। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়। কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। এবারে জানিয়ে দিচ্ছি আজকের শীর্ষ সংবাদগুলোর শিরোনামগুলো। সহিংসতার তদন্তে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবি থেকে হারুন-অর রশিদকে বদলি। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষে আহত 50। ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, সভায় হট্টগোল। 12 সিটি ও নরসিংদী পৌর এলাকা ছাড়া সারা দেশে প্রাথমিক বিদ্যালয় খুলবে 4 অগস্ট। এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত, প্রতিশোধ নেয়ার অঙ্গীকার হামাস ও ইরানের। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানিয়ে তিনি বলেন, এই সহিংসতায় ধ্বংস হওয়া স্থাপনা হয়তো আবারও নির্মাণ করা যাবে, তবে যে প্রাণগুলো ঝরে গেল তা কে ফিরিয়ে দেবে? রেজওয়ান ফয়েজের রিপোর্ট। সবাই তোমাদের ভালো কাজ দেখে। ধরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2024। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 7টি ক্যাটাগরিতে 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 দেয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলন এবং এ সময় হওয়া সহিংসতা ও প্রাণহানির প্রসঙ্গ আনেন। যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। কোটা আন্দোলনের নামে এমন ঘটনা ঘটবে আর এতগুলো তাজা প্রাণ ঝরে যাবে, এমনটা কখনো ভাবতে পারেননি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সম্পদ নষ্ট করে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কার লাভ হলো তা ভেবে দেখতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।
জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, যে কোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে 14 দলের সভায় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় গত সোমবার। নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করে বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে তার কাছে জানতে চাইলে তিনিও নির্দিষ্ট করে কিছু জানাননি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ প্রধান এবং পুলিশের বিশেষ শাখার প্রধানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, জননিরাপত্তা আইনে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিতে পারবো। তো এত ডিটেল আমি দিতে পারবো না, এটা প্রক্রিয়াধীন আছে। যে কোনো সময় আসবে আমরা প্রজ্ঞাপন জারি করব। আলোচিত ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এই বদলি করা হয়। এতে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা পদ থেকে হারুনুর রশিদকে বদলি করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস পদে বদলি করা হয়েছে। তার বদলে আশরাফুজ্জামানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা পদে বদলি করা হয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া এবং তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করে বেশ সমালোচিত হন হারুনুর রশিদ। সোমবার হাইকোর্ট ডিবি কার্যালয়ে বসিয়ে খাওয়ানোকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে গিয়ে সুপ্রিম কোর্টের সামনে থেকে আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের কর্মসূচিতে প্রথমে পুলিশ বাধা দিলেও পরে শিক্ষার্থীরা আদালত চত্বরে ঢুকে অবস্থান নেন। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। জাভেদ আখতার জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। আগের দিন এমন ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে এই কর্মসূচি পালনের জন্য সুপ্রিম কোর্টের মাজার গেটে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশ 6 থেকে 7 জনকে আটক করে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুর 1:15টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মাজার গেটে যান তারা। পুলিশের বাধায় বাইরে বের হতে না পারলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা। পরে দুপুর 1:15টার দিকে আইনজীবীরা মাজার গেট থেকে বেরিয়ে শিক্ষার্থীদের নিয়ে ভেতরে ঢোকেন। শিক্ষার্থীরা আদালত চত্বরে ঘণ্টাখানেক অবস্থান করে বিক্ষোভ করে। পরে বাইরে বেরিয়ে মাজার গেটের সামনের সড়কে বিকেল 4টা পর্যন্ত অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কারো হাতে কোনো লাঠি সোটা কোনো কিচ্ছু ছিল না। আমাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি পুলিশ প্রশাসন। আমাদের এখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও শহীদ মিনারের সামনেও আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। অনেক নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে। আমার ভাই বোনগুলারে উঠায় নিয়ে যেতেছে পুলিশগুলা, ছাত্রলীগগুলো এমনি হাইটাম নিয়ে হাঁটতেছে। আমরা কেন আমাদের ভার্সিটিতে ঢুকতে পারতেছি না? শিক্ষার্থীদের দাবি, ছাত্র জনতার উপর হামলা করে হত্যা, গণগ্রেপ্তার, মামলা, গুম ও খুনের বিচার। একই সঙ্গে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারেরও দাবি তাদের। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে মতবিনিময়কালে ভুয়া স্লোগান শুনলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদেরকে নিয়ে বৈঠক করার সময় তোপের মুখে পড়েন ওবায়দুল কাদের। এক পর্যায়ে সভা শেষ না করেই চলে যান তিনি। বুধবার বেলা 11টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময়ে সভা হওয়ার কথা ছিল।
কিন্তু সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভার জন্য ডেকে তাদের সাথে মতবিনিময় না করেই মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন। হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই ওবায়দুল কাদের তার অফিসে চলে যান। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ওবায়দুল কাদেরের সামনেই ভুয়া ভুয়া স্লোগান দেন অনেকে। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, মান অভিমান ভুলে বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্র বিরোধী শক্তিকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মান অভিমান সব ভুলে যেতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামী 4 আগস্ট খুলছে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে শ্রেণী কার্যক্রম শুরুর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি, আগের রুটিন অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউয়ের সময় অনুযায়ী ক্লাসের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। কোটা সংস্কার আন্দোলনের সংঘাতের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত 17 জুলাই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এবারে দেশের বাইরের খবর। গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান ও হামাস। 3 দিনের শোক ঘোষণা করেছে ইরান। নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক, জর্ডান ও লেবানন। ইসরায়েলকে দায়ী করা হলেও হানিয়াকে হত্যার বিষয়ে এখনও মুখ খোলেনি দেশটি। আর যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কিছুই জানত না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। উত্তর তেহরানে তিনি যে বাসভবনে ছিলেন সেখানেই গাইডেড মিসাইল ছুড়ে তাকে হত্যা করা হয়। হামলায় হানিয়ার দেহরক্ষীদের একজন নিহত হন। হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও এখনও এ বিষয়ে মুখ খোলেনি দেশটি। তবে হানিয়াকে হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে হামাস। এই হত্যার প্রতিশোধ নেয়া ইরানের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসমাইল হানিয়াকে সাহসী নেতা আখ্যায়িত করে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, লেবানন, জর্ডান ও কাতার। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে রাশিয়া। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে কাতার। তবে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কিছুই জানত না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার তেহরানে জানাজা শেষে শুক্রবার ইসমাইল হানিয়ার মরদেহ নেওয়া হবে কাতারে। সেখানে লুসাইল শহরে তাকে দাফন করা হবে। হানিয়ার উত্তরাধিকার হিসেবে তালিকায় রয়েছে জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনওয়ার, খালেদ মেশাল ও জাহের জাবারিনের নাম। গত শতকের 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। নানা চড়াই উতরাই পেরিয়ে 2006 সালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। 2017 সালে হামাসের প্রধান নির্বাচিত হওয়ার পরপরই তাকে সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে কাতারে বসবাস করে আসছিলেন তিনি। গাজা যুদ্ধে 3 ছেলেসহ পরিবারের 60 সদস্যকে হারিয়েছিলেন ইসমাইল হানিয়া। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আজকে শীর্ষ সংবাদ পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সহিংসতার তদন্তে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিবি থেকে হারুনুর রশিদকে বদলি। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষে আহত 50। ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, সভায় হট্টগোল। 12 সিটি ও নরসিংদী পৌর এলাকা ছাড়া সারা দেশে প্রাথমিক বিদ্যালয় খুলবে 4 অগস্ট। এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত, প্রতিশোধ নেয়ার অঙ্গীকার হামাস ও ইরানের। এই ছিল আজকে শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়ে। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।